আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় বার্ন ইনস্টিটিউটে জারিফ নামে সকালে আরও এক শিক্ষার্থীর মৃত্যু। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। জুলাই আন্দোলন দমাতে ৩ সমন্বয়ককে আটক করে ডিবি। আহতদের দেখতে না গিয়ে ক্ষতিগ্রস্ত স্থাপনার মায়াকান্নায় ফের প্রশ্নবিদ্ধ হয় শেখ হাসিনা। এবং অবশেষে ক্রিকেটে ফিরল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। বিসিবির আয়োজনে বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরু। মাঠ জুড়ে কিশোর খেলোয়াড়দের পদচারণা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকালে জারিফ নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মাইলস্টোন ট্রাজেডিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে। আর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল ১৬ জন। এখন চিকিৎসা নিচ্ছে ৩৯ জন, যাদের মধ্যে অন্তত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে চিকিৎসায় উন্নতি হওয়া কয়েকজনকে আজ রিলিজ দিতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। আরও একটি ফুল ঝরে গেল। উত্তরার বিমান বিধ্বস্তের আগুনে শরীরের ৪৫% পুড়েছিল মাত্র ১০ বছরের আইমানের। বৃহস্পতিবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শুক্রবার সকাল ৯:৩০টায় আল্লাহর ডাকে সাড়া দেয় শিশুটি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণীতে পড়তো সে। আমাদের ভিজিলেন্সিটা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় হচ্ছে এবং রাত ৪:৫টার সময় আপনারা খেয়াল করবেন, রাত ৪:৫টার সময় যখন তার কন্ডিশন ডিটেরিয়েট করছে আমরা সাথে সাথে তখন নিয়েছি। তার মানে হচ্ছে যে আমাদের ভিজিলেন্সিটা সত্যি সত্যি ঘন্টায় ঘন্টায় আসে, এটার প্রমাণ। ৪:৫টার সময় আসছে, তখন ইন্টিউবেট করা হয়েছে, ভালো ছিল। সকাল ৮:৩০টায় হঠাৎ করে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সাথে সাথে আমরা সিপিআর দিছি, কিছুক্ষণের জন্য সে রিভাইভ করছে, কিন্তু পরক্ষণে আর তার আমরা আসলে তাকে আর ফেরত আনতে পারিনি। সকাল গড়িয়ে দুপুর আসতেই বেড়ে যায় মৃতের সংখ্যাও। ১৩ বছরের মাকিনো চলে গেল সবাইকে ছেড়ে। তার শরীরের ৭০% পুড়ে যায় উত্তরার বিমান দুর্ঘটনায়। রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন ১৫০, যার বেশিরভাগই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সংকটাপন্ন অন্তত ৫ জন। চিকিৎসায় পরামর্শ দিচ্ছেন সিঙ্গাপুর, ভারত এবং চীনের চিকিৎসকরাও। সিঙ্গাপুরের ৯ জন, তারা ডক্টর সহ নার্সিং স্টাফ রয়েছেন, ওনারা ৯ জন, আর ৫ জন চাইনিজ টিমের সদস্য আসছেন। তারা আসলে আমাদের রোগী সম্পর্কিত যে ব্রিফিং সেটা নিয়েছেন এবং আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছে। মেইনলি আসলে আমাদের চিকিৎসকরাই লিড করবেন। আমাদের ৬ জন ইউনিট চিফ আছেন, তারা বিষয়টা কোঅর্ডিনেট করবে। সিঙ্গাপুরের টিমটা অনেকদিন থেকে এখানে কাজ করে। এখন চীনের যে টিমটা আছে তারাও আগ্রহী আছে, তাদের সাথে এই বিষয়টা অ্যাকচুয়ালি উপস্থাপন করা হয়েছে। আর ইন্ডিয়া থেকেও গতকাল তারা আলোচনা করে এসেছে এবং আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া। তবে কিছুটা স্বস্তির খবর, অন্তত ১৫ জনের অবস্থার উন্নতি হয়েছে। শনিবার থেকে রিলিজ পেতে পারেন তাদের কেউ কেউ। আমরা কিছু সংখ্যক রোগীকে ছুটি দিতে পারবো বলে আমরা আশা করছি। এর মধ্যে একটা ভালো খবর আছে আমাদের, যে ভেন্টিলেশনে ছিল যে কয়জন, তাদের মধ্যে 2 জনকে আমরা টিউবে আছে, কিন্তু তারা সজাগ অবস্থায় নিজেরা নিঃশ্বাস নিতে পারছে। আমাদের প্রত্যেকটি বিষয়ই একেবারে স্বচ্ছভাবেই আমরা করছি এবং আশা করি আমরা সামনের দিনগুলোতে আরো রোগীদেরকে বাসায় পাঠাতে পারবো। আপাতত রক্ত ও স্কিনের প্রয়োজন নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আমরা জেনেছি যে সকালে জারিফ নামে আরো এক শিশু বিদায় নিয়েছেন, তাদের স্বজনরা কি সেখানে আছেন এবং আজ কয়জনকে রিলিজ দেওয়ার কথা, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। শারমিন, এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে আছি। যেমনটি বললেন, সকাল ৯:১০ নাগাদ কিন্তু জারিফ নামে ১৪ বছর বয়সী আরেকজনের মৃত্যু হয়েছে। এরই মাধ্যমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪-এ এবং বার্ন ইনস্টিটিউটে যে ৪০ জন ভর্তি ছিল সেখান থেকে একজন কমলো
39 জন এবং বার্ন ইনস্টিটিউটে কিন্তু মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। এবং যেটা জিজ্ঞাসা করলেন যে জারিফের পরিবার এখানে আছে কিনা, জারিফের পরিবার এখানে আছে, তবে তার যে মরদেহ লাশ হস্তান্তর করা এখনো পর্যন্ত সেই প্রক্রিয়াটা শুরু হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি এটা হয়তো বা লাশ হস্তান্তর করার প্রক্রিয়া যেটা শুরু হতে হতে দুপুরে 1টার পরে সেটা করা সম্ভব হতে পারে। এবং আমি জানিয়ে রাখতে চাই জারিফ কিন্তু আইসিইউতে ভর্তি ছিল এবং আইসিইউতে তিনি ছাড়া তিনি সহ আরও 5 জন ছিল এবং আইসিইউতে বর্তমানে তাহলে রোগীর সংখ্যা রয়েছে 4 জন। এবং আমরা যতটুকু জেনেছি যে সিঙ্গাপুর এবং ভারত থেকে যে মেডিকেল টিম এসেছে সেবা দেওয়ার জন্য তারা কিন্তু সকালে প্রবেশ করেছে এবং বাকি যে 39 জন ভর্তি রয়েছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য তারা কিন্তু সকালেই এখানে প্রবেশ করেছে। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যারা রোগীদের স্বজন রয়েছে তারা ছাড়া বাইরের অন্য কাউকে কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং রোগীদের নিরাপত্তার স্বার্থেই সেটা। এবং আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটা কিন্তু অনেক রয়েছে এবং রোগী যারা ভর্তি আছেন তাদের যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিতে কিন্তু যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু সচেষ্ট রয়েছেন এবং সার্বক্ষণিক জাগ্রত রয়েছেন যে কোন রোগীর কী ট্রিটমেন্ট কখন লাগবে সেটা কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া জানিয়ে দিতে চাই যে গতকাল মাহতাব এবং মাহিয়া নামে কিন্তু 2 জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু মৃত্যুবরণ করেন, একজন সকালে একজন বিকেলে। এরই মধ্য দিয়ে 15 জন হয়েছিল এবং আজকে সকালে জারিফের মাধ্যমে কিন্তু 16 জন হয়ে গেল মৃতের সংখ্যা এবং বাকি যে 4 জন ভর্তি রয়েছে আইসিইউতে তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং তাদের অবস্থার উন্নতি হলেই তাদেরকে পর্যবেক্ষণের মাধ্যমে পর্যবেক্ষণ করার জন্য তাদেরকে বেডে দেওয়া হবে, এই পর্যন্ত আমরা জানতে পেরেছি। শারমিন, পরবর্তীতে কোনো আপডেট থাকলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। মুশফিক, আপনাকে ধন্যবাদ। জামায়াত ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো অভিযোগ নেই দাবি করে দলটির আমির ডা শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে এরাই রাষ্ট্র পরিচালনা করবে। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের রোকন সম্মেলনে তিনি একথা বলেন। জামায়াত নারীদের ঘরবন্দি করবে এমন ভয় দেখানো হলেও দলের নারী কর্মীরা চাকরি সহ স্বাভাবিক জীবনযাপন করছে বলে জানান দলের আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলা থেকে আসা জামায়াতের রুকনদের নিয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এতে অংশ নেন হাজারেরও বেশি রুকন সদস্য ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতারা। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এ সময় দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 54 বছরে কখনো এদেশের মানুষের প্রতি অবিচার করেনি জামাত। বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। জামাত যেভাবে দলকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করেছে, ক্ষমতায় গেলে একইভাবে দেশ চালাবেন তারা। বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে, তারা নিজের থেকেই বলছেন 54 বছর জামাত ইসলামের কোনো নেতাকর্মী আমাদের 1 ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই, আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নেয়। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতের বিজয় কোনো দলের নয়, বরং মানবতার। রাষ্ট্র ক্ষমতায় গেলে সংখ্যালঘু সহ দেশের সবাই সম অধিকার ভোগ করবে বলেও আশ্বস্ত করেন দলটির আমির। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় ছিড়া বিলাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে ছিড়া ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে ছিড়া ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখ শুকরিয়া। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সবগুলা দূর করে দেন।
রাষ্ট্র মেরামতে এনসিপির নেতৃত্বে নতুন সংবিধান আদায় করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি দেশের প্রকৃত মালিক জনগণের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে কাজ করছে। সিলেট ও সুনামগঞ্জে পদযাত্রায় পথসভায় জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এই নেতারা অভিযোগ করেন, শেখ হাসিনা দেশটিকে ফিটনেসবিহীন করে রেখে গেছেন। আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। বিকেলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত সিলেটে পদযাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন তারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র মেরামতে নতুন সংবিধানের বিকল্প নেই। বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য, নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে। আগামী 3রা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নেব। এ সময় দলের আরেক কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রুখে দেশে নতুন ইতিহাস রচনা করা হবে। আমাদের সামনে লড়াই রয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা অ্যাক্টিভিজম করেছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে, তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এর আগে সুনামগঞ্জে পথসভা করে এনসিপি। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্ম হয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, মুজিববাদকে শুধু আইনগতভাবে মোকাবেলা করলেই হবে না। মুজিববাদের বিরুদ্ধে, মুজিববাদ একটা আদর্শিক শক্তি, মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের আমাদের সবাইকে। এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা। যাদের কাছে প্রাণের ভয়, সেই তারাই নিরাপত্তার অজুহাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও বাকের মজুমদারকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় ডিবি অফিসে। গেল বছর ঠিক এই দিনে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতাল থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। অন্যদিকে অনেক ছাত্র জনতার প্রাণ ঝরলেও তাদের খোঁজ না নিয়ে এদিন ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও প্রশ্ন ওঠে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে কি জীবন বড় নাকি স্থাপনা? এমন সমালোচনার মুখে সেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতদের দেখতে যান হাসিনা। রিপোর্ট আদ্দিন সচিবের। দাবিটা কোটা সংস্কারের, এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল না কোনো পক্ষের। সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে স্বাধীন বাংলাদেশের ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। আন্দোলন দমাতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট, চলে ব্যাপক ধরপাকড়। এতেই ফুঁসে উঠে দেশের মানুষ। মৃত্যুর মিছিলে লাশের সংখ্যা বাড়লেও তৎকালীন বিতর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়াকান্না, ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন আর বিটিভি ভবন নিয়ে। তাই 25 জুলাই মেট্রো রেল পরিদর্শনের পর 26 জুলাই ছুটে যান বিটিভি ভবন দেখতে। আবারও মানুষের মনের প্রশ্নটা জোরালো, হাসিনার কাছে কি জীবনের চেয়ে ভবনই বড়? এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। অবশ্য ব্যাপক সমালোচনার মুখে এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান শেখ হাসিনা। আমি এটুকু বলতে পারি, চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। অন্যদিকে কড়া গোয়েন্দা নজরদারিতে আন্দোলনকারীদের রীতিমতো কোণঠাসা করে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায় ডিবি। সেই সাথে ধীরগতির ইন্টারনেট আর বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়ের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন দমানোর চেষ্টা করে আওয়ামী লীগ। একটি চক্র সবসময় গোলাপানিতে মাছ শিকার করে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, কিন্তু পারেনি। হত্যা, গ্রেফতার আর নির্যাতনের আওয়ামী দুঃশাসনের ওপর মানুষের ক্ষোভ বেড়েই চলে। শেষ পর্যন্ত ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে।
আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে ক্রিকেট ফিরেছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। বিসিবির আয়োজনে সেখানে শুরু হয়েছে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি। কিশোর ক্রিকেটারদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শহীদ চান্দু স্টেডিয়াম। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন এস.এম. আশরাফ। 2004 সালের 7 ফেব্রুয়ারি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এই ভেন্যুর। 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্যালারি ও পিচ এবং 8 কোটি টাকা ব্যয়ে স্থাপিত ফ্লাডলাইট এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি এনে দেয়। কিন্তু রাজনৈতিক রোষানলের শিকার হয়ে এই মাঠ হারিয়ে যেতে বসেছিল। কিশোর ক্রিকেট দিয়ে এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ খুব তাড়াতাড়ি ফিরবে বলে বিশ্বাস সাবেক অধিনায়কের। এই মাঠটা কিন্তু আমরা একসময় খেলে গেছি। বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে প্রথমবার হারিয়েছিল বগুড়া মাঠে। এখানে আমরা টেস্ট খেলেছি, আমরা সবাই এখানে ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেছি, তারপর কিন্তু আর খেলা হয়নি। আমরা মনে আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরে আনাটা সবার আগে দরকার। বাংলাদেশ ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় উঠে আসবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। এই প্রজেক্টটা করা হয়েছে এই কারণে দেখা যায় যে ন্যাশনাল আমাদের যে এজ গ্রুপ ন্যাশনাল লিগটা হয় ওইখানে থেকে ধরেন কিছু প্লেয়ার আপনার 19-20 থাকে, যারা 20 থাকে তারা চান্স পাচ্ছে আন্ডার 18 বা আন্ডার 7 বা 15 ন্যাশনাল ক্যাম্পে, আর যারা 19 তারা বাদ পড়ে যাচ্ছে। তো তাদেরকে আবার মানে একটা সুযোগ করে দেওয়ার জন্য আসলে এই টুর্নামেন্টটা এখন নতুন করে আরম্ভ করছে ক্রিকেট বোর্ড। তাই আমি দৃষ্টি আকর্ষণ করবো যে খুব দ্রুত এই মাঠের ড্রেনেজ সিস্টেম যদি তৈরি করে দেয় আর আরও কিছু গ্যালারি টুকটাক করে দেয়, ড্রেসিং রুম রিকভারি করলে আবার এই মাঠটা আগের মতোই খেলা সম্ভব। স্থানীয় প্রতিনিধিদের বিশ্বাস বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ পাবে। বাংলাদেশের গর্ব করার মতো একটা বিষয় আছে, সেটা হলো আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে, যেটা হলো ক্রিকেটটা। এই ক্রিকেটের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশের এই পরিস্থিতিটা সারা বিশ্বের দরবারে ছড়িয়ে গেছে। আমাদের বগুড়ার প্লেয়াররা আজকে তোমাদের খেলা দেখে এখানে অত্যন্ত উৎসাহিত এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমাদের যে নৈপুণ্যতা বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং এ সেগুলো তারা সামনে থেকে এখানে উপভোগ করতে পারবে। বগুড়ার মানুষ এই স্টেডিয়ামকে ঘিরে নতুন প্রতিভা, নতুন সম্ভাবনা এবং নতুন ইতিহাস রচনার প্রত্যাশা করছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বিশ্বমানের পরিণত করতে আন্তর্জাতিক অপারেটরের বিকল্প নেই বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শুক্রবার বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। অপর এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, কাস্টমস সংক্রান্ত জটিলতা দূর করে আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আনতে নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সাইফ পাওয়ারটেক যুগের অবসানের পর চলতি মাসের 7 তারিখ চট্টগ্রাম বন্দরের আলোচিত নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির দায়িত্ব বুঝে নেয় চিটাগাং ড্রাইডক লিমিটেড। গেল 17 দিনে 3250 একক কন্টেইনার হ্যান্ডলিং করেছে তারা, যেখানে আগের 17 দিনে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল 2845 একক। ইতিমধ্যেই 30% গ্রোথ হয়েছে গত 17 দিনের স্ট্যাটিস্টিক্স, এবং প্রায় আমরা 10 ঘন্টা জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমাতে সক্ষম হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসেন নৌপরিবহন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল ও বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গ্লোবাল অপারেটরের বিকল্প নেই। নিজেরা অনেক এফিশিয়েন্টলি করছি, কিন্তু এই এফিশিয়েন্সি বাড়াবার জন্য আমাদের দরকার হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রবেশ করা। এবং একটা পোর্ট তখনই আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করবে যখন একটা আন্তর্জাতিক অপারেটর, আমরা শুধু এখানে যাকে আগে দিয়েছিলাম তার জায়গায় আরেকজনকে দিচ্ছি। এবং চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। একই সময় স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় করেন এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আনতে নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে সকল দেশ, ওয়ার্ল্ডের উন্নত দেশ যারা এসএকোডা ওয়ার্ল্ড ব্যবহার করে না, অথচ কাস্টমস ম্যানেজমেন্ট সিস্টেমের আধুনিক সিস্টেম যারা ব্যবহার করে, সফটওয়্যার ব্যবহার করে, সেই আদলে আমরা মডার্ন টেকনোলজি নিয়ে, যেখানে কোনো ডাউন টাইম হবে না, সারাক্ষণ অন থাকবে, এটা ক্লাউড বেসড হবে, সে ধরনের একটা নতুন সফটওয়্যার তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি। এদিকে বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্রায় 6000 কন্টেইনার দ্রুত সময়ের মধ্যে নিলামে তুলে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।
অবৈধ পথে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে মানব পাচার চক্রের মূল হোতা লালটু মণ্ডলকে গ্রেপ্তার করেছে মাদারীপুরের ডাসার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত লালটু কুষ্টিয়া জেলার উজান দক্ষিণপাড়া গ্রামের আকিবার মণ্ডলের ছেলে। শুক্রবার সন্ধ্যায় ডাসার থানার পুলিশ অভিযান চালিয়ে ওই আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এদিকে খবর পেয়ে গ্রেপ্তারকৃত আসামি লালটু মণ্ডলের ফাঁসির দাবিতে থানা ভবনের সামনে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার। পুলিশ জানিয়েছে লালটু মণ্ডল ও তার ভাই মিন্টু মণ্ডল সহ বেশ কয়েকজন যুবক ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে ডাসার উপজেলার বাঘুরিয়া গ্রামের 10টি অসহায় পরিবারের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। খেলার খবর। জো রুটের সেঞ্চুরিতে ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের বিপক্ষে 186 রানে এগিয়ে আছে ইংল্যান্ড। ম্যানচেস্টার টেস্টে হারলেই সিরিজ হারাবে ভারত। 5 ম্যাচের সিরিজে 2-1 এগিয়ে আছে ইংলিশরা। তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার পর ভারতের লক্ষ্য ছিল দ্রুত রুট এবং পোপকে ফেরানো, কিন্তু ইংল্যান্ডের এই দুই ব্যাটার অনায়াসে রান তুলেছেন। 144 রানের জুটি গড়ার পর 71 রান করে সাজঘরে ফেরেন। এরপর বেন স্টোকসকে নিয়ে 142 রানের জুটি গড়ে 150 রানের পুঁজিতে আউট হয় জো রুট। ক্যারিয়ারে 38তম সেঞ্চুরি করে তিনি কুমার সাঙ্গাকারার রেকর্ডে ভাগ বসান। তাছাড়া সাদা পোশাকের ক্রিকেটে 13,380 রান নিয়ে সচিন টেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষায় আছে। দিন শেষে ইংলিশদের সংগ্রহ 7 উইকেটে 544 রান। বেন স্টোকস 77 এবং ডসন 21 রানে অপরাজিত আছেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতীয় বার্ন ইনস্টিটিউটে জারিফ নামে সকালে আরও এক শিক্ষার্থীর মৃত্যু। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34 জনে। 4 জনের অবস্থা আশঙ্কাজনক। জুলাই আন্দোলন দমাতে 3 সমন্বয়ককে আটক করে ডিবি। আহতদের দেখতে না গিয়ে ক্ষতিগ্রস্ত স্থাপনার মায়াকান্নায় ফের প্রশ্নবিদ্ধ হয় শেখ হাসিনা। এবং অবশেষে ক্রিকেট ফিরল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। বিসিবির আয়োজনে বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরু। মাঠ জুড়ে কিশোর খেলোয়াড়দের পদচারণা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।